না করে মঞ্চ থেকে চলে আসুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। শুরু হলে জনগণের কৃতি সন্তান, প্রবীণ দার্শনিক ও সমাজ সংস্কারক মহামানবের মাতুব্বর সাহেবের মরণোত্তর সম্মেলন অনুষ্ঠান 2003 আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্তর মঞ্চ থেকে চলে আসুন। সবাইকে বলা হচ্ছে তাদের ফ্যামিলি কমপ্লিটলি যারা আছে, তার ছেলে আছে, ছেলে আছে, তার নাতি নাতি আজকে তাদেরই ওই জন্যই কিন্তু ম্যাচ করছে। ঠিক আছে, অবশ্যই ম্যাচ তো আবার করছে। সুগত যাচ্ছি, আপনারা যারা এখনো এদিক সেদিক আছেন, আপনারা অতি সত্বর আমাদের অতিথি মঞ্চে আসন গ্রহণ করুন। কালাম আসবে না বলছে, কালাম একটু ইলেকশন সিটি কর্পোরেশনের সেবা তো টার্নিং হবে যিনি তার সমগ্র জীবনের সঞ্চয় এবং পুঁজিকে বিনিয়োগ করেছেন বিশ্ব মানবতার কল্যাণে, সেই কালবীর দার্শনিক এর স্মরণে আজকের সম্মাননা অনুষ্ঠান নিতান্তই একটি বিশেষ ঘটনা। সবাইকে পুনর্বার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতার্থ যে অনুষ্ঠানে আমাদের মহিমান্বিত করার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য সদা সম্মতি জ্ঞাপন করেছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার যারা আব্দুল কুদ্দুস, বরিশাল বিভাগ উপ মহাপুলিশ পরিদর্শক যারা গোলাম মোস্তফা এবং বরিশালের জেলা প্রশাসক যারা শেখ আবুল কালাম। আমার ধারণা ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দে দুজনে উপস্থিত হয়েছেন। আমরা অন্যজনের জন্য অপেক্ষা করছি। আসবেন না, জানিয়েছেন উনি আসবেন না, আমাকে বলছে, আমার বলছে সামান্য জেলা প্রশাসক সাহেব উনি ওনার দাপ্তরিক ব্যস্ততার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। তো আমাদের আজকের আয়োজন আমাদের এই প্রস্তুতির মধ্যে দিয়ে শুরু করার জন্য আমরা সম্মানীয় সভাপতির মাধ্যমে প্রয়াস নিচ্ছি। জানিয়েছি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল শুকুর, সভাপতি গুণীজন সম্মাননা পরিচালনা কমিটি, গুণীজন সম্মাননা অনুষ্ঠান 2003। একই সাথে আমরা জানিয়ে দিচ্ছি ওনার পরিচয়, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত উঁচু পর্যায়ের একটি পদে নিয়োজিত রয়েছেন। আমরা ওনার সভাপতিত্বে আজকের সভা অনুষ্ঠানের কার্যক্রম এখনই শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد. فعال لما يريد من ورائه محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق পরিদর্শক বরিশালের এবং বরিশাল থেকে আগত বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন স্তরের সম্মানিত মুরব্বী ও যুবক সহ প্রতিবৃন্দ, আসসালামু আলাইকুম।
চরবাড়িয়া সুজলা সুজলা শস্য শ্যামলা বাংলার একটি জনপদ। প্রাকৃতিক সম্পদ ও স্বর্ণভাবে উজ্জ্বল চরবাড়িয়া যুগে যুগে জন্ম নিয়েছে মানব সন্তানেরা। তালতলী নদীর পাশে বসবাসরত চরবাড়িয়া ঐশ্বর্য ঐতিহ্যবান দেশপ্রেমী সাধারণ বাসিন্দারা 25 এপ্রিল 1971 সালে স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়ে রক্ত দিয়ে রেখে গেল স্বাধীনতার ইতিহাসে গ্রামীণ জনপথের নতুন অবদান। দ্বিতীয়ত, আমরা গর্বের সাথে বলতে পারি স্বশিক্ষিত কৃষি জীবনের সঙ্গে সম্পৃক্ত মহান চরবাড়ি ইউনিয়নের বাসিন্দারা আর্থসামাজিক অবস্থায় বরাবরই অসচ্ছল। সামাজিক রাজনৈতিক এবং এলাকার সততার অভাবে অবহেলিত দেশপ্রেমিকদের আত্মহত্যা ঘটনার ইতিহাসের পাতায় ধরে রাখার লক্ষ্যে আমি 71 রক্তাক্ত চরবাড়ি নামক একখানা বই রচনা ও প্রকাশ করেছি এবং স্বাধীনতার 28 বছর স্থানীয় জাতীয় পত্রিকায় বিষয়টি প্রচারিত হয়। পরবর্তীতে জেলা পরিষদ কর্তৃক একাডেমিক খাত হতে 1 লক্ষ টাকার বিনিময়ে তালতলী শহীদদের নাম ফলক স্থাপন করা হয়েছে। আমাদের অস্তিত্বে সেখানে প্রজন্মের কানে পৌঁছে দেওয়ার জন্য মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা অমূল্য সম্পদ 1392 সাল দীর্ঘ 85 বছরের কর্মকালে স্মৃতিচারণ করা আমার মতো নগণ্য ব্যক্তি সম্ভব নয়। নিলামে বিক্রি করে নেন কুখ্যাত জনার্দন সেন। 8 বছর বয়সে সর্বময় বিধবা মায়ের আঁচল ধরে 10 দুয়ারে সাহায্যে কাটিয়েছেন শৈশবকাল আরো মাতুব্বর সাহেব। রায় বাবুরা জমি নিলামে নিলেও তার মাকে তাড়াননি। মা শূন্য ভিটায় 5 হাত দৈর্ঘ্য 4 হাত প্রস্থ একখানা ঘর করেন। উক্ত ঘরে ভাতের হাঁড়ি, পানির কলসি, পাকের চুলো, কাঁথা বালি সবই ছিল। মাতুব্বর সাহেব বেশ লম্বা ছিলেন বলে পা গুটিয়ে শুতেন। ঘুমের ঘরে পা মেলে ফেললে ভাতের হাঁড়ি বা পানির কলসি পরে গিয়ে কাঁথা বালি ভিড়ে যেত ছিল না। মায়ের কাছে ছেলের কথা জানালে তিনি বলতেন, পয়সা পাবো কোথায়? পড়ালেখার আগ্রহ দেখে তার এক চাচা সতীনাথ বসাকে আদর্শ লিপি একখানা বই কিনে দেন। বইখানা তিনি হাতে পেয়ে নিতে নিয়ে পাশের বাড়ি বন্ধুদের কাছে বই দেখাতে গিয়েছিলেন। বইখানা সারাক্ষণ পড়তেন এবং সাথে সাথে রাখতেন। এমনকি মায়ের সাথে মামাবাড়ি বেড়াতে গেলেও সাথে নিয়ে যেতেন। বইখানা ছিল তার বড় সম্পদ। বর্ষাকালে বইখানা ঘরে রাখতে খুবই কষ্ট হতো। অতি বৃষ্টির সময় উপর হয়ে বইখানা রাখতেন বুকের নিচে। সেই সবকালে পুস্তক প্রীতি জৈবনে এসেও হ্রাস পায়নি, বরং ক্রমশ বেড়েছে। তিনি মাকে খুব ভালোবাসতেন। বিধবা মা সন্তানের পড়াশোনার চেষ্টা করেছিলেন। হঠাৎ করে 1339 সালে তার মা মারা যায়। তখন তিনি নিজে বরিশাল থেকে ফটোগ্রাফার আনিয়ে মৃত্যু মায়ের ছবি তোলেন। এই ছবি তোলার কথা শুনে মায়ের জানাজা দিতে যারা এসেছিল তারা মায়ের লাশ ছুঁড়ে চলে যায়। গ্রামের লোকদের বক্তব্য ছিল ছবি তোলা আরাম। এই ঘটনায় তার মনে ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই সঙ্গে জন্ম দেয় অনেকগুলি প্রশ্নে। মায়ের জানাজা দেওয়া কেন হলো না? তার মায়ের দোষ কি? ছবি তোলা যদি হারাম হয় তবে তার দায়ভার তিনি। মা কি দোষ করেছেন? এমনি ধরনের বহু প্রশ্ন ভিড়ে গেছে মাতুব্বর সাহেবকে উতলা করে তোলে। তিনি ভাবলেন বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটি যুক্তি আর কোনটি অন্ধত্বে। এইসব থেকেই সত্যের সন্ধান তার যাত্রা শুরু, যার ফলে সুস্থিতিতে তিনি পড়াশোনা শুরু করেন এবং এক পর্যায়ে কলম ধরেন। লামচড়ি থেকে সুদীর্ঘ 7-8 মাইল হেঁটে বরিশাল শহরে এসে পাবলিক লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করেন। তিনি বলেছেন, যার কাছে গিয়েছেন কেউ তাকে বিমুখ করেনি। পড়াশোনার মাধ্যমে তিনি বিচিত্র থেকে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছেন। বেনামিতে বই আনতেন বলে কাজটিকে তিনি চুরি করা বলে মনে করতেন। যে সমস্ত মনীষীগণ চুরি কাজে সহায়তা করতেন তারা মহৎ কাজ করেছেন। তিনি বলতেন তারা একটি জানোয়ারকে মানুষ করেছেন। নিজের সীমিত শিক্ষা দিয়ে যতটা সম্ভব বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করে তিনি দিনের পর দিন পড়াশোনা চালিয়েছেন। সবার চোখের আড়ালে নিজেকে তিনি তৈরি করেছেন। ভিক্ষা ও চুরি করা বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে তার ভিতরে অনুভূতি উদয় হয়। তার জনগণের কল্যাণে দান করে দেওয়ার মানসিক
তিনি প্রথম সত্যের সন্ধান সৃষ্টি রহস্য নামক বইখানা পুস্তক রচনা ও প্রকাশ করেন। কিন্তু পল্লী গ্রামের একজন মজুর এই বই লিখতে পারে এটা অনেক বুদ্ধিজীবী সন্দেহ করে বসেন। তাই অনেকের কাছে মাতব্বরকে পরীক্ষা দিতে হয়েছে। লেখালেখি করতে গিয়ে কমিউনিজমের অপরাধে ফৌজদারি মামলা আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এ পর্যন্ত সত্যের সন্ধান সৃষ্টি রহস্য স্মরণিকা অনুমান মুক্তমান নামক 5খানা বই তিনি প্রকাশ করেছেন। ভিন্ন গ্রান্তে তিনি লিখতে কি পেরেছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো জীবনে ব্যাপী তিনি কি লিখতে চেয়েছেন। কেউ কেউ মনে করেছেন যে সম্পর্কে তার নিজস্ব একটি দৃষ্টি ছিল এবং তা তিনি অর্জন করেছেন বাস্তব জীবনের অভিজ্ঞতা হতে। তার জীবনের অভিজ্ঞতা প্রকাশে বেকুলতা থাকলেও ভাবের বর্ধিত যুক্তি তুলিতে তা প্রকাশ করেছেন। তিনি সর্বপ্রকার কুসংস্কারে ঘোর বিরোধী ছিলেন। মনোনয়ন মাতব্বরের শিক্ষাপীঠ ছিল লাইব্রেরি। আসলে তিনি লাইব্রেরিকে ভালোবাসতেন। লাইব্রেরি ছিল তার ভক্ত। তিনি লাইব্রেরিকে তার তীর্থস্থান বলেছেন। তাই কোনরূপ জনকল্যাণমূলক কাজের কথা ভেবে প্রথম প্রতিষ্ঠা করেছেন লাইব্রেরি। তিনি পাঠশালা ছাত্রবৃত্তি নির্দেশনা সহ তিনি ছাত্রদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেন। তিনি আরো ফান্ড নামে একটি শিক্ষা ট্রাস্ট গঠন করেন। 10,000 টাকা বরিশাল জনতা ব্যাংকে জমা রেখে গেছেন। এই টাকার লব্ধ অংশ তুলে প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের পড়াশোনা আনন্দ উৎসাহ বর্ধনের জন্য বৃত্তি প্রদান করা হয়। মহাত্মার উদ্দেশ্যে নিয়ে তিনি বিদ্যালয় ছাত্রদের গবেষণা ব্যবহারের জন্য তার মহদেহ উইল করে বরিশাল মেডিকেল কলেজে দান করে গেছেন। মৃত্যুর পর তার চোখ দুটি চক্ষু ব্যাংকে দান করে দিয়েছেন। ভোগে নয় ত্যাগী মানুষ বড় হয়। তাই নিঃস্ব মাতব্বর সাহেব যা কিছু ছিল তার সবই মানব কল্যাণে দান করেছেন। এমনকি নিজকেও মানুষকে মানব কল্যাণে ব্যবহারের চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত কি হতে পারে। তার জীবনের সাধনার স্বীকৃতি স্বরূপ উদীচী বরিশাল 1942 সালে গুণীজন সম্মাননা 82 প্রদান করেন। বাংলাদেশ লেখক শিবির তাকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে। বাংলা একাডেমি তাকে একাডেমিক সম্মানিত ফেলোশিপ প্রদান করে। আমরা ইউনিয়নবাসী এই মহান কৃতি সন্তানকে সম্মান করলেও জীবিত থাকাকালীন তাকে কোনো আনুষ্ঠানিক সম্মান দেখাতে পারেনি। এটা আমাদের দুর্ভাগ্য বলে আমি মনে করি। তাই আর শত বাধার মাঝে ইউনিয়নবাসীর পক্ষে তার পরিবারবর্গকে মানবতার সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত, গৌরবান্বিত। সত্যি আনন্দে কণ্ঠরোধ হয়ে আসছে। আরদানি মাতব্বরের জন্মস্থান এবং স্মৃতিবিদ লাইব্রেরিকে দেখার জন্য বিভিন্ন দেশ বিদেশের বহু দর্শনার্থী আসেন। কিছুদিন পূর্বে ভারত থেকে দর্শনার্থী এসেছেন। বহু দর্শনার্থী তালতলি পর্যন্ত এসে রিক্সা ভাড়া 100 টাকা দাবি সহ রাস্তার কথা ভাঙাচোর রাস্তার কথা যখন শুনেন তখন এখান থেকে ফিরে যান দেখা যায়। তাই তালতলি হতে আরব মন্দির লাইব্রেরি পর্যন্ত রাস্তাটি কার্পেটিং করা একান্ত প্রয়োজন। লাইব্রেরি ঘরখানা বহুদিন যাবৎ সংস্কার ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। লাইব্রেরি ঘরখানা আসল সংস্কার করা দরকার। শিক্ষা ট্রাস্টের কার্যক্রম বহুদিন যাবৎ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ট্রাস্টের অর্থের পরিমাণ বৃদ্ধি করার জন্য সুবিধানের এগিয়ে আসা প্রয়োজন। আরব মন্দির লাইব্রেরি একটি পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠা করার উপর আন্তরিকতা নিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। ইরানের সমন্বয় সভায় এই প্রথম বলে আয়োজনে আমাদের বহু ত্রুটি থাকা স্বাভাবিক। আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারিনি। আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। প্রশাসন ও সুনিধনের সহায়তা পেলে প্রতি বছর এ ধরনের স্মরণ সভা আরো সুন্দর করা সম্ভব হবে। মহান অতিথিবৃন্দকে কি দিয়ে বরণ করে নিব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। শহর থেকে বহু কষ্ট করে পল্লী গ্রামে এসেছেন সম্মানিত অতিথিবৃন্দ। তাদের কাছে লড়াই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। সময়, শক্তি, অর্থ নষ্ট করে এবং শ্রম স্বীকার করে আপনারা এই সম্মান অনুষ্ঠানে যোগদান করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের করেছেন গৌরবান্বিত। বিশেষত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইরানের জ্ঞানী গুণীজন উপস্থিত হওয়ায় অনুষ্ঠানটি হয়েছে গৌরবোজ্জ্বল। আপনাদের পদস্পর্শে আমরা ধন্য। ধন্য হয়েছে চরবাড়িয়াবাসী,
আমি আমার নিজের ও ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই। মরহুম আনোয়ার আলী মাতুব্বরের পরিবারবর্গ এই সভায় যোগদান করে সভাকে অর্থবহ করেছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং মরহুম আনোয়ার আলী মাতুব্বরের আত্মার মাগফিরাত কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ। সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে সবার প্রধান অতিথি, বিভাগীয় কমিশনার, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, উপ মহাপুলিশ পরিদর্শক সহ বুদ্ধিজীবী, সাংবাদিক এবং লেখার দুইজন, অত্যন্ত বিলম্ব হলেও আমরা আজকের যে অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি এটা আমি অত্যন্ত ভাগ্যবান বলে আমাদের মনে করছি যে শেষেও আমরা এবার একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। বস্তুটি থাকাই স্বাভাবিক। আব্দুল মাতুব্বর সাহেব আমার জন্য একটি মডেল বলে মনে করি। আমার বিশ্বাস দ্বিতীয় বাদ দিয়ে আমাকে সুন্দর এবং তার আসল ব্যাপারটাকে তিনি উদ্ধার করতে চেয়েছিলেন। এই জন্য হয়তো কিছু কিছু লোকে তাকে ধর্মবুদ্ধি বলতেন। আসল শেষ ব্যবস্থা নয়, মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে শিক্ষার ব্যাপারটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য তিনি যে স্বল্প আয়ের ভিতরেও তিনি চিন্তা চেতনায় ছিল তার মানুষের কল্যাণ করা, মানুষের পুরো করা, এবং সেই লক্ষ্যে তিনি গড়ে গেছেন আরো কল্যাণ কাজ, আরো লাইব্রেরি এবং মনোত্তর, যার মনোদেহ এখনো মানবতার কল্যাণ ওই সেবা মেরে রেখে গেছেন, যার চক্ষু যিনি দিয়ে গেছেন আলাদা করার জন্য। এমনি ব্যক্তিত্ব, এমনি মহাবীর মানুষ আমাদের মাঝে আবার আমরা ফিরে পাবো কিনা, দ্বিতীয়বার জন্য করবে কিনা, কিন্তু আমাদের সন্দেহ। আজকে যে অর্ডার শুরু হলো, আমাদের অথবা সাহেবকে আমরা সমগ্র বড় সম্মাননা দিচ্ছি। যদিও আমরা তার জীবিত অবস্থায় তাকে পুরো মূল্যায়ন করতে পারি নাই, তো যতটুকু আজকে আমরা মূল্যায়ন যাচ্ছি, আমার মনে এসেছিল এই চৌবাড়িয়া আবহাওয়ার জনগণ এটা প্রতিষ্ঠিত হবে, অংশগ্রহণ করবে। যাই হোক, সেটা যতটুকু সম্ভব যাদের মনে ইচ্ছা এখানে এসেছেন, সকলকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যদিও জেলা প্রশাসক এখানে নেই, তো আমার এক দাবি থাকছে যে প্রসারিত করব এবং এটা যাতে সুন্দরভাবে সামনে আরো ভালোভাবে প্রতিফল পায়, এখান থেকে যাতে তার আত্মার শান্তি পায়, আমরা সেবার একটু কাজ করার মনে হয় সেটাই হবে বলে আমি মনে করি। যদিও আমাদের নতুবা অত্যন্ত আমার সাথে তার শেষ দেখা হয়েছিল চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় স্পোর্টসে, উনি 1937 মনে ছিলেন। ওনার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় স্পোর্টস, উনি এসেছিলেন। সেখানে বসে আমার সাময়িক একটু কথা হয়েছিল অল্প। যাই হোক, তো আমার সেই কল্যাণ ট্রাস্টটাকে পরিচিত করতে আমাদের যদি সব সাহায্য সহযোগিতা করবে, আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে সেটা আমরা করব। এবং আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে এই, যদিও এটা আজকে যে অনুষ্ঠানটা প্রস্তাব এসেছে, আজকের অনুষ্ঠানটা তার আরো লাইব্রেরি যেখানে করা আছে ওখানে করা উচিত, যেটা হলো পূর্ণ মাস। কাজে মহান ব্যক্তিত্ব, যে মহাপুরুষ আমাদের শেষ হয়ে গেছেন, আমি তার মাত্রা কামনা করে এবং উচ্চ সকল ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ সন্তান জনাব আব্দুল মালিক মাতুব্বর আমাদের মাঝে রয়েছেন। আমি সভাপতির অনুমতি ক্রমে তাকে মঞ্চে এসে আসন নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। চরবাড়িয়ার কিছু সন্তান দার্শনিক জনাব আনোয়ার আলী মাতুব্বরের স্মরণে এই স্মরণ সভায় প্রধান জনাব সভাপতি, বিভাগীয় কমিশনার, উপ বিশেষ অতিথি জনাব শেখ আব্দুল কালাম এবং জনাব উপ পুলিশ কমিশনার, সবাই আমার সালাম। আমি জনাব আনোয়ার আলী মাতুব্বর সাহেবের এই স্মরণ সভায় আমাকে বলতে হয় যে ওনার সাথে আমার ব্যক্তিগত জীবনে অনেক সম্পর্ক ছিল। উনি একদিন সকালবেলায় আমার কাছে আসলেন, এসে আমাকে ডাক দিলেন। আমি তখন পাকঘরে ভাত খাইতে গিয়েছিলাম। আমি তাকে বললাম যে কে ডাকছে,
উনি হঠাৎ করে আমাকে বললেন যে স্যার আমি। তখন আমার ভীষণ লজ্জা হল যে এই মহান ব্যক্তিত্ব, এই ব্যক্তিকে আমি এভাবে বললাম কেন। তখন আমি তার কাছে একটি ক্ষমা চাইলাম যে ভাই আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু আপনি এটা বুঝতে পারি। তখন উনি বললেন যে অনেক লোকের ঝামেলা তো এভাবে হয়েই থাকে। তখন উনি আমার কাছে আসলেন যে প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয় যে বৃত্তি উনি নেবেন স্কুলকে, এই ব্যাপারে আলোচনা উনি প্রথমিক পর্বে আমাকে আলাপ করলেন যে আমি এই স্কুল থেকে একটি বৃত্তির অন্তর্ভুক্ত করব। আমি প্রথমত রামচরি প্রাথমিক বিদ্যালয়, তারপর চরমনা পঞ্চম শ্রেণীতে তিনি 10 টাকা, নাগাদ 2-তে 1-এ 10 টাকা, 2-তে 15 টাকা, তারপর 4-এ 20 টাকা, 5-এ 25 টাকা, 6-এ আবার তিনি 20 টাকা করে এরকম ভাবে প্রতি ক্লাসের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে উনি 10টি স্কুলে বহু দূরে আমি সংখ্যা ধারণা করছিলেন বা নির্দিষ্ট করে এই টাকা উনি রাখেন। তো এই ব্যাপারে তার সাথে আলোচনা হলো। তারপর তার ব্যক্তিগত জীবনে তিনি আমিনাতি করতেন। তিনি তার বয়স যখন প্রায় 6 তখন তিনি তার পরিবারের যে ছেলে পেলে তাদেরকে ডেকে বললেন যে আমার বংশের যে সমস্ত লোকজন মারা গেছেন তাদের অধিকাংশই এই বয়সেই মারা গেছে। আমি কিন্তু এখন তোমাদের মাঝে আমি মারা গেলাম, আমার যা বিষয় সম্পত্তি আছে তা ছেলে মেয়েদের সাথে ভাগ করে দিলেন। আমার যদি মানে ভরণ পোষণ এ ব্যাপারে তোমাদের কোনো আপত্তি নাই, তোমরা আমাকে যদি ইচ্ছে করে খাওয়াও, না হলে না খাও, কিন্তু আমি তো মরে গেলাম, কিন্তু আমার ইনকাম যা হবে তা কিন্তু আর তোমরা ভাগ পাবো। এরপরে উনি যে আমিনাতি করতেন তার টাকা দিয়া উনি এই ট্রাস্ট সংগঠন করতেন। উনি সর্বদা একটি হেরিকেন নিয়ে হাঁটতেন, রাত্রেবেলায় হেরিকেন নিয়ে হাঁটতেন। কোনো লোক যদি জিজ্ঞেস করতেন যে যাইকে, উনি কথা বলতেন। আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। জানাচ্ছি সেটা হলো যে এটা আমাদের যেহেতু জনাব মাতবর আমাদের প্রতিবেশী, আমাদের কাছের অত্যন্ত কাছের একজন মানুষ এবং আমাদের এই এলাকার কিছু সমস্যা নিয়ে যে বক্তাই দেশে আসেন তাদের কিছু কথা এসে যায়। আমরা বিশ্বাস করি যে ওনাদের অত্যন্ত ব্যস্ততা এবং গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের এখানে এসছেন। তবুও আমরা ওনাদেরকে প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে ধৈর্য ধরে যেহেতু আমাদের মাঝে এসছেন আমাদের কথাগুলো জানি না আমরা বিরক্ত হচ্ছি কিনা এই অবসরে। তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব লতিফ জামাদার, জনাব আব্দুল লতিফ জামাদার। আজকে মরহুম আলুগাই নাসিরুদ্দৌলা সাহেবের এই মরণোত্তর স্মরণ দিনে প্রথমে আমি সবার ভিন্ন সভাপতি সাহেব, বিভাগীয় কমিশনার রাফেগঞ্জ এবং ডিএইচি সাহেব বরিশাল, সালাম আলাইকুম। আলুগাই সাহেব উনি দীর্ঘদিন হয় আমাদের মাঝে নাই, কিন্তু উনি এত ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিল সেটা কিন্তু আমাদের অনেকের মাঝেই এটা উপলব্ধি ছিল না। পর্যায়ক্রমে বছরের পরে বছর যেতে লাগলো ওনার এই স্মৃতিচারণ, ওনার গুণ কীর্তন, ওনার বুদ্ধিমত্তা আস্তে আস্তে প্রকাশিত হতে লাগলো। বিশেষ করে ওনার যে দার্শনিক মতবাদ, এই দার্শনিক মতবাদটা কিন্তু আমাদের দেশের ধর্মীয় লোকদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম চোখে তারা দেখে। অনেক ধর্মীয় লোকেরা বলে উনি নাস্তিক, উনি আল্লাহকে বিশ্বাস করেন, এই বিধায় ওনাকে এভাবে অবমূল্যায়ন করা। কিন্তু ওনার যে বিশাল ব্যক্তিত্ব, উনি যে বিশাল মনের ও বিচারী লোক ছিলেন, কিন্তু এই শিক্ষা তারা কখনোই চিন্তায় আনে না।
আজকে চরবাড়িয়া যে অধিবাসী এখানে উপস্থিত হয়েছে, শহর থেকে উচ্চ পর্যায়ে সরকারি লোক উপস্থিত হয়েছে, আমি আশা করব যে প্রতি বছর আমরা যদি আলুজারি মাতুব্বর সাহেবের এই স্মৃতিচারণ উচ্চারণ করি, পালন করি, স্মরণ করি, তথ্য আমাদের এই দেশের যে ছোট ছোট ছেলেপানরা আছে তারা শিখবে, জানবে, তারাও আমাদের অনুপস্থিতিতে একদিন তার স্মরণ সভার আয়োজন করবে। তবে আমার বিশেষভাবে বিভাগীয় কমিশনার আছে, যিনি প্রশাসনের বরিশালের মূল চাবিকাঠি। আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থার কথা জনাব আবুল ইসলাম খান মাস্টার সাহেব বলে গেলেন, আসলে এটা আমাদের অত্যন্ত একটা দীর্ঘদিনের দাবি। এখানকার ছেলেমেয়েরা লেখাপড়াটা যদি আরো সুন্দর হয়, চমৎকার হয়, তাহলে চরবাড়িয়াবাসীর ছেলেমেয়েরা আরো সুন্দর, আরো উজ্জ্বল করতে পারবে। যদি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে অনেক সম্ভাবনাময় একটি ছাত্রছাত্রী তারা অকালি ধরে যাবে। তাই আমি বিভাগীয় কমিশনার সাহেবের কাছে আবেদন রাখছি যে আমাদের এই চালচুলির লাইনটা যাতে একটা টেম্পু অথবা গাড়ি, সরকারি গাড়িতে গাড়িগুলো চলে, এগুলো যদি অন্তত কিছু সিরিজ দেয়, লাইন যোগাযোগ থাকে, তাহলে পরে আমাদের চরবাড়িয়ার ছেলেপালটা এবং আপামর জনগণ অনেক উপকৃত হবে। তারপরে হল আমার ব্যক্তিগত চরবাড়িয়াবাসীর পক্ষ থেকে তার দাবি। আর আলুবাড়ি মাতুব্বর সাহেবের গুণ কীর্তন যে তার যে মননশীলতা, এটা যে আমি বিস্তারিতভাবে তুলে ধরব সেটা বোধ হয় আমার বুদ্ধিতে অতটা প্রসারিত হবে না। এখানে যারা আরো আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, হয়তো তারা তাদের বদলা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। আমার মনে হয় আমি একটু আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আসলে আবুল আলী মাতুব্বর এটা এক বিস্ময়কর ব্যক্তিত্ব, এবং এই বিষয়গুলো সবই ওনার লেখার ভিতরেই পরিচ্ছন্নভাবে প্রতিফলিত হয়ে আছে। এবং যা যা উনি করেছেন বিশেষ করে জ্ঞান অর্জন এবং মানব কল্যাণের জন্য, সেগুলো সাক্ষী এখানে এই পুস্তকই রয়েছে। তো বিলম্ব হলেও আজকে আমরা তার জন্য এই একটা সম্মাননা অনুষ্ঠান আমরা চরবাড়িয়াবাসীর পক্ষ থেকে করেছি। স্বাভাবিকভাবেই অনেকেই অনেক কিছু বলতে চাচ্ছেন, বলার কথাও, কিন্তু সময় আমাদের খুব কম। আমরা যে দুজন অতিথি আমাদের এখানে উপস্থিত, ওনারাও আবুল আলী মাতুব্বর সম্পর্কে ব্যাপক উপলব্ধি ওনাদের আছে। আপনারা অনেকেই জানেন ওনাদের দুজনকে, ওনাদের কাছ থেকে আমরা কথা শুনবো। এছাড়াও এখানে দু একজন আছেন যারা তার সাথে একাত্রে আলাপচারিতায় নিমগ্ন ছিলেন, এমন লোক এখানে আছেন, ওনার ছেলে আছেন এখানে। তো আমি অনুরোধ জানাবো যে সংক্ষেপে কথাগুলো বলতে হবে, যাতে করে আমরা সময়ের নির্ধারিত সময়ের ভিতরেই আমরা চাচ্ছি যাতে মাগরিবের মধ্যেই আমরা শেষ করতে পারি। এবং এর সাথে একটা তালতলি ঘোষণাও আমরা নেব, যেগুলো আপনাদের কথার থেকে আসবে, যে প্রতি বছর যাতে এমনি অনুষ্ঠান আমরা করে মাতুব্বর এবং তার যে এই রাইটিং লিখিত যে জিনিসগুলো আছে সেগুলো যাতে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, বিশেষ করে জ্ঞান অর্জন এবং মানব সেবার ক্ষেত্রে। সেই জন্য আমরা একটা ঘোষণাও নেব। তো আমরা আশা করব রিপিট না করে একজনে যেটা বলবেন সেটা অন্যজনের কাছ থেকে আমরা নাইবা শুনলাম। অতি সংক্ষেপে আপনাদের বক্তব্য আপনারা তুলে ধরবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে বিনীতভাবে রাখছি। স্বশিক্ষিত দার্শনিক চিন্তাবিদ মরহুম আবুল আলী মাতুব্বরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে চরবাড়ি ইউনিয়নবাসীদের পক্ষ থেকে
সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বরিশাল বিভাগের কমিশনার মহোদয়, সদ্য বিশেষ অতিথি বিভাগীয় উপমহা পুলিশ পরিদর্শক এবং বরিশাল জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চরবাড়ি ইউনিয়নের সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের এই ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে আমি গৌরবান্বিত। একজন গুণী ব্যক্তিকে সম্মান না দেখাতে পারলে বা যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত না করা আসলে কৃপণতা। দেরিতে হলেও আমাদের এই উপলব্ধি আত্মমর্যাদা বৃদ্ধির সহায়ক। আশা করি এই ধারা বলবৎ থাকবে এবং আমরা এই ধারাবাহিক চলমান রাখার বলিষ্ঠ শপথ নিতে সচেষ্ট থাকব। মরহুম মাতুব্বর সাহেব কতবড় মনের মানুষ, তার লেখনী সৃষ্টির মাধ্যমে তার স্বাক্ষর রেখে গেছেন। যেমন রেখে গেছেন বিশ্ব বরেণ্য মনীষী এরিস্টটল, প্লুটো, আরো বহু মনীষীগণ। তাকে উপলব্ধি করতে তার মহাশক্তির তীক্ষ্ণতা বুঝতে হবে। তার এই জ্ঞান গর্ব তথ্য থেকে ভালো কিছু গ্রহণ করতে হবে, তাহলেই তাকে সম্মান প্রদর্শন করা হবে। তাই কবির ভাষায় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে শেষ করছি। ধন্যবাদ। এবং আজকে এই সভার মধ্যমণি বরিশাল বিভাগীয় কমিশনার মহোদয়, যিনি ইতিপূর্বে অত্র জেলায় জেলা প্রশাসক হিসাবে কর্মরত ছিলেন, উপপরিচালক, উপ মহাপুলিশ কমিশনার বরিশাল রেল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বরিশাল থেকে আগত বিশেষ ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে এই সভায় অনেকেরই অনেক বক্তব্য রাখার মতো মন আছে, কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হবে না। তাই আমাকে যেটুকু স্বর দেওয়া হয়েছে সেই অবস্থার মধ্যে আমি শুধু তাকে যেটুকুই দেখেছি সেটুকুই বলবো। তাই হলো যে মাতব্বর সাহেব একজন বিশাল ব্যক্তিত্ব হিসাবে তিনি ছিলেন, যিনি নিজকে এই বিশালত্বের অন্তরালে রেখে শুধু তিনি স্বাভাবিকভাবে চলেছেন। যদিও তাকে দার্শনিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে, তিনি নিজকে একজন সাধারণ কৃষক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আমি তাকে অনেক আগে থেকে দেখেছি, বিশেষভাবে 1978-79 সালে খুব কাছে পেয়ে দেখেছি। আমি কালেক্টরেটে কর্মরত থাকাকালীন তদানীন্তন জেলা প্রশাসক জনাব আউয়াল সাহেব, যিনি তাকে তার প্রকৃত রূপটা, তার সেই বিশাল মেধা বা বুদ্ধি দিয়ে তাকে উপলব্ধি করেছেন। তিনি ব্যাপারে উনি যখনই কালেক্টরেটে গেছেন তখনই উনি আমার কাছে যেতেন এবং আমি তাকে যেভাবে দেখেছি সেই বিশাল এক ব্যক্তি বিশালত্বের ব্যাপারে আমার এই ক্ষুদ্র বক্তব্যে আমি কিছুই দিতে পারবো না। ও তার ব্যাপারে বিভিন্ন বক্তব্য ইতিপূর্বে দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। তো আমরা সবচেয়ে যেখানে বিশেষ প্রয়োজন সেটা হলো তার বাড়ি এমন এক অজেয় পাড়াগায়, যেখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেও তার কাছে যেতে পারে না। সেটা হলো পথে যে অসুবিধাগুলো সেইগুলো আছে। তাছাড়াও বর্তমানে তার যে কমিটি ইতিপূর্বে তিনি রেখে গিয়েছেন, সেখানে তার যথেষ্ট মেধার পরিচয় তিনি দিয়েছেন। শুধু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তাদেরকে উনি রাখেননি এই কমিটি, তার এই স্মৃতিকে ধরিয়ে রাখার জন্য তিনি সমস্ত, যেমন চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, বিশেষ কোনো ব্যক্তিকে না করে চেয়ারম্যান পদাধিকার বলে যে পদ কোনোদিন শেষ হবে না, সেইভাবে উনি রেখে গেছেন।
ওনার যে স্মৃতিটাকে আমরা যারা ধরে আছি সেখানেও দেখা গেছে যে অর্থের অভাব, কিন্তু প্রকৃতপক্ষে আমি প্রকাশক যারা এই কাজ করেছেন তাদের কাছে ওনার অর্থ আছে, সে বিশাল মানে সেই ব্যাপারটা আমার ততটা জানা নাই, তবে সেখানে ওনার স্বত্বাধিকার কি আছে কি নাই সে ব্যাপারেও তার বেশ কিছু রেকর্ড তার পরিবারে থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেটা আছে কিনা আমি জানি না। বর্তমানে যে অর্থনৈতিক অভাব যা তার স্মৃতিকে ধরতে গিয়ে আমরা সম্মুখীন হইতে আসি সেটা থাকবে না। আমি মনে করি যদি ওই রেকর্ডপত্রগুলো করা যায়, খুঁজে বের করা যায়। আর তিনি সবসময় দেখছি যে তিনি যেভাবে স্বাভাবিকভাবে চললেও তিনি সেভাবে অত স্বাভাবিক ব্যক্তি ছিলেন না। তিনি একদিন আমাকে হঠাৎ বললেন আমাদের কালেক্টরেটে গিয়ে আমার অমুক দিন বক্তব্য রাখতে হবে। কোথায় রাখবেন স্যার? কোথায় রাখবেন মাতবর সাহেব? আমি বার লাইব্রেরিতে বক্তব্য দেবো। আমি যে বললাম, একটু রহস্য ছলে বললাম যে আপনি আমাদের কাছে বলেন যে আমি একজন কৃষক, আপনি কি লাঙলের ফালের ব্যাখ্যা দিবেন? কাজে না, যদি তুমি সময় পাও আসো, আমি বক্তব্য রাখবো। উনি ঠিক সেইভাবে বার লাইব্রেরিতে সেই কত জ্ঞানী উকিল বা আইনজীবীদের মধ্যে যে বক্তব্য উনি রাখছেন সেটা সত্যি একটা চিন্তার বিষয়। তাছাড়াও তিনি যে বই প্রকাশনা করে গেছেন বা উনি যে মতবাদ প্রকাশ করছেন, সে মতবাদ শুধু উনি নয়, মহান ব্যক্তিদের মতবাদ প্রকাশ করতে গিয়ে যেভাবে মানুষের কাছে, বিশেষ করে যারা তার মতবাদটা বোঝে না, তারা যেভাবে সক্রেটিসকে বিষ খাওয়াইতে বাধ্য করছিল, ওনাকেও কত বড় বিষ না খাওয়াইলেও ওনাকে যে নির্যাতন থেকে মোটেই বাদ করেন না, উনি সেই নির্যাতনের ভোগ করার পরেও উনি সেই নিজে মতবাদ বাদ রাখেননি। তো আজকে আমরা এখানে যারা আছেন তারা সবাই বুদ্ধিজীবী এখানে। তাছাড়াও আজকে বিভাগীয় পর্যায়ে যে এসেছেন তিনি প্রশাসনে এখন অত্র বিভাগের প্রধান, উনি বুঝে আমাদের এই মাতব্বর সাহেবের ব্যাপারে কি করা প্রয়োজন তারও একটা সীমাবদ্ধতা আছে। আমি আশা করি আমি স্যারের একজন প্রাক্তন কর্মচারী হিসাবে এই দাবিটুকুই রাখবো যে স্যার যেন আমাদের এই এক অজেয় পাড়াগায় হিসাবে পরিচিত যে রামচুরি, সেখানে তার যে স্মৃতি ফলক আছে ওইটা যাতে বিচ্ছিন্ন হয়ে না যায়, সেই ব্যাপারে ওনার যদি কোনো অবদান থাকে আমি আশা করি সেটাই করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সম্মাননা সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সুধীমণ্ডলী, ষাটের দশকের মধ্যভাগে আরজালি মাতুব্বরের সঙ্গে আমার নিজস্ব বাড়িতে জরিপ কাজের জন্য তাকে নেওয়া হয় এবং সেই কাজের মধ্যে তাকে একটা বই পড়তে দেখি। বইটা এত উঁচু দরের বই, রাশিয়ার একটা বই। আমি বইখানা বালিশের উপর উপুর করা এবং উনি বাথরুমে গিয়েছেন, তো আমি বইখানা এই উপুর করার থেকে আমি কি করলাম আর কি করলাম, হ্যাঁ, দেখলাম যে তিনি এত বড় বই পড়তেছেন যে বইটা পড়ে আজও আমি হজম করতে পারি না। এরকম একটা বই উনি আমরা শুনতেছি। উনি একজন ভালো দার্শনিক, উনি একজন ভালো চিন্তাবিদ, উনি একজন ভালো আমাদের প্রজন্মের জন্য রেখে যাওয়ার মতন কিছু উনি সৃষ্টি করতে পারবেন, এইরকমের ব্যক্তিত্ব আমার মনে উদয় হল। আমি ওনাকে নিয়ে নদীর পাড়ে নিয়ে গেলাম, আমাদের ভাঙ্গন, নদীর ভাঙ্গন। আমার বাড়ি হচ্ছে শালুকা, আপনারা হয়তো অনেকে চিনবেন। শালুকা আমার বাড়ি, নদীর ভাঙ্গনের কাছে নিয়ে তার জীবন ইতিহাস
আমি তা শুনলাম। যা বলেছেন মন্নান সাহেব, এই কমিটির সম্পাদক, ওনারা স্বীকার করেছেন ঠিকই যে লামচুরির আলদানি মাতুব্বর সাহেবের যে মরণোত্তর যে সম্মাননা সেটা দেরিতে হয়েছে, এবং এই যে দেরিতে হয়েছে এজন্য ঠিক ওনারা স্বীকার করেছেন এই ভুলটা, বা ওনাদের যে দীর্ঘ সময় লেগেছে। কিন্তু মরণের পূর্বে আমরা কাউকে আমরা কোনো সম্মাননা বা অন্য কোনো আমরা করি না। এটা হলো আমাদের একটা কেমন জানি একটা হয়ে গেছে, আমরা বুঝি না। তবে হ্যাঁ, বিচি আউয়াল সাহেব তাকে শ্রদ্ধার সঙ্গে আমার স্মরণ করতে হয় যে আমিও একখানা কার্ড পেয়েছিলাম। তার যে এই যে বলে গেছেন, বক্তারা পূর্বে বলে গেছেন, শফি ভাই মনে হয় বলেছেন যে আউয়াল সাহেব যে একখানা আদাশনিক বইয়ের জন্য আউয়াল আলী মাতুব্বরের বক্তব্যের মধ্যে একখানা আদাশনিক বইয়ের কথা বলেছেন, এবং সে ওই কথা বলেছেন, ঠিকই বলেছেন যে তার আমার কাছেও বলেছেন যে আমার যখন আমার ঘরে যখন হয়তো বৃষ্টি পড়ে তখন আমি উপর হইলে বইখানে না ভেজে তাহলে আমি উপর হয়ে থাকতাম, আর যখন আবার চিত হয়ে যেতে সবসময় তো উপর হয়ে শোয়া যায় না, আবার চিত হয়ে আবার পিঠের তলে নিয়ে যেতেন। আদাশনিক বইখানের ওই আদাশনিক বই পড়া পর্যন্ত তিনি ছিলেন। তিনি পুঁথির গায়ক ছিলেন। আমি একটু বাড়তি কথা বলবো আর কি, একটু আমাকে একটু সময় দিবেন, একটু বাড়তি। সেটা হচ্ছে অল্প, আমি বেশি সময় নেব না। উনি পুঁথি যেতে পারতেন। পুঁথি যেতে হলে যেমন বিবাহের আসরে আমাদের সেই প্রাচীনকালে যে বিয়েগুলো হতো, সে বিয়ে বাড়িতে পুঁথির আসর বসত। পুঁথি গানের যে আসর, যারা মুরব্বী আছেন তারা জানেন, পুঁথি গানের আসর বসত। তা আবার মেয়ের প্রার্থীরাও আবার পুঁথি গানের আসরে হয়তো ওই আরেকজন আনাইতো, আরেকজন বয়াতি আনতো। এইরকমের পুঁথি গানের আসরে উনি পুঁথি পাঠ করতে পারতেন, পুঁথি পড়তেন। তো এক সময় উনি সেই পুঁথি পড়া সারান দিয়ে দিলেন। সেটা একটা বিরাট একটা কথা। সেটা হলো উনি পুঁথির যে বয়াতি, সেই বয়াতির জন্য ওনাকে ওই বিয়ের অনুষ্ঠানে বসাইছে বারান্দায়, আর ওনার চাচাকে সম্মানিত ব্যক্তি সেই হিসেবে বসাইছে ওই ঘরে যেখানে আর কি বটর বসে আর কি সেই জায়গায় বসেছে। এই বিভাজনটা দেখে উনি বলছে যে তার পরের দিন থেকে আমি আর পুঁথির বয়াতি আমি ছেড়ে দিয়েছি, আমি আর কোথাও পুঁথি গান গাইতে আমি কোথাও যাইনি। এমনি একজন ব্যক্তিত্ব যে তিনি তারপরে তার কিন্তু একটা কথা আমাকে বলেছেন যে আমি পড়া ছাড়ি নাই। শঙ্কর মঠের কথা বলেছেন, হ্যাঁ আমার কাছে বলছে ঠিকই, শঙ্কর মঠের। কারণ আপনি জানেন পুঁথি গান গাইতে হইলে গোষ্ঠে যাইতে হয়, এবং ওই দুই বয়াতির পাল্লাপাল্লি হয়, এবং সে সময় শাস্ত্র সম্পর্কে অনেক কথা বলা হতো। সে শাস্ত্র হিন্দি শাস্ত্র সম্বন্ধে বেশি বলা হতো। এখন মুসলিম শাস্ত্রের যেমন আমরা ওই যে মোশাররফ হোসেনের যে আমরা বিষাদ সিন্ধুর থেকে সেই করি, বাপ বেটার লড়াই অমুক এটা কেমন, বা রুস্তুম সোহরা ইত্যাদি এই রকমের যে এগুলো হয়, তখন হয়তো কিন্তু শাস্ত্র সম্পর্কে অনেক কথা হয়তো হিন্দি শাস্ত্র। তো হিন্দি শাস্ত্র পাঠ জানতে হলে কোথায় জানবো শঙ্কর মঠে বই আছে, রামকৃষ্ণ মিশনে যেতে হবে। সমস্ত বইগুলি পড়ে থাকছেন, সমস্ত বইগুলি। তারপরে বই পড়ার তার চেতনা থামে না, বই পড়ার যে তার আগ্রহ, তার উদ্যম, তা থামছে না। তিনি করলেন কি, তার এক দূরাত্মীয়ের দ্বারা এই যে বই পড়া, তারপরে কি করলেন, আমাকে বললেন যে আমি একটা বই লিখেছি, যার জন্য আমাকে কমিউনিস্ট বলা হতো। এবং তৎকালীন যে এসপি সাহেব ছিলেন, তিনি তাকে তার আত্মীয় দিয়ে ধরাইয়া, মানে তার কাছে এই হলো যে আমি যদি কোনো ধর্মের বিরুদ্ধে কিছু দেখে থাকি, হ্যাঁ, তাহলে আমার বইটা সে দেখে, তারপরে আমাকে যে শাস্তি দেওয়া, তারপরে সে বইটাকে পাণ্ডুলিপিটা সেখানে গেলে দেওয়া পরে না। কোনো পাবলিশাররা, বরিশালে কোনো পাবলিশাররা আমার বই ধরতেছেন, সাহস পান না। হ্যাঁ, কারণ এই কমিউনিস্টের বই কে নিয়ে কোন আবার বিপদে পড়বে, এই জন্য নেই। তারপরে স্বাধীনতা যুদ্ধ হলো, আমরা স্বাধীনতা আমরা অর্জন করলাম, আমরা বাংলাদেশ পাইলাম, একটা দেশ পাইলাম। হ্যাঁ, তারপর উনি বর্ণ মিছিলে উনি সেটা পাবলিশ করেন।
এবং আমাকে একটা সৌজন্য পেতে দেন। তারপরে আশ্চর্যের কথা, সত্যি ওনাকে কতখানি যে কি দিয়ে এই অল্প সময়ের মধ্যে হয় না, তারপর সেগুলা তার করতে মানে স্মৃতিতে আনতে বহু তার কষ্ট হয়েছে পারে কথাগুলো তিনি বলেছেন। সত্যিকার অর্থ উনি যে কি যে একজন মানুষ ছিলেন তার সত্যি যদি যারা না মেসছে তারা কিছু বলতে পারবে না বা বলতে পারবে না। এরপরে উনি সৃষ্টির রহস্যটা যখন ঢাকায় আনলেন, ঢাকা থেকে ঢাকায় এসে উনি একটা বাজার দিয়ে ব্যাগে করে আমার মাহমুদিয়া, তখন আর মাহমুদিয়া স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক, আমার 7 জন স্টাফ, যখন উনি ঢুকছেন তখনই আমি তার পরিচয় করে দিলাম যে আমাদের একজন দার্শনিক, হ্যাঁ, এবং আমাদের বিশেষ একজন লেখক দার্শনিক, উনির নাম জনাব আরজ আলী মাতুব্বর। তো উনি বাজারের ব্যাগের থেকে বাইক চলে আসছেন। কেন আপনি এই বাজারের ব্যাগের থেকে আপনি এই বইটা আনলেন কেন? তাই আমাকে যদি কেউ ছিনিয়ে নিয়ে যায় বইটা, তখন আমি আপনার যেতে পারবো না। হ্যাঁ, আনলাম, বসালাম, চা খাওয়াইলাম, সব কিছু করলাম। তারপরে ওনাকে আমি বিদায় দিয়ে রিক্সা ভাড়া দিয়ে, তারপর কোথায় যাবেন আপনি বাড়ি যাবেন না তালতলি যাবেন, কোথায় যাবেন? তখন আমি রিক্সা ভাড়া দিয়ে তারপর ওনাকে উঠিয়ে দিলাম। ওনার সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক ছিল। তারপরে ওনার মরদেহ আমি যখন হাসপাতালে যাই আমার এক আত্মীয়, আমি কিন্তু যেতে হবে একটু, তার কারণ মরদেহটার সম্বন্ধে কেউ বলেন না। ওনার যে মরদেহটা যে হয়েছে, প্রিন্সিপাল স্যার যে গ্রহণ করেছে সেই সভায় আমি ছিলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম ছিল, এই চরবাড়িয়ার কাজী নজরুল। হ্যাঁ, এবং আমি যখন তার আগের দিন আমি গেছি, আমার এক আত্মীয় দিছে যে আপনার যে ওস্তাদ দেয় ওই বেডে, আমার ওস্তাদকে, তখন আমি সেই বেডের ধারে গেলাম, দেখলাম আরজ আলী মাতুব্বর সাহেব, তার মুখ দিয়ে লালা আছে, তার ছেলে আপনিই হতে হবেন যিনি মালিক। হ্যাঁ, সেই আমার নামটা মনে পড়েছে, আপনি হবেন। এই মুখ দিয়ে লালা বাইরে লালা, আমি কতগুলো দিয়ে ওখানে কাপড় ছিল, কাপড় দিয়ে আমি লালাগুলো আমি এরকম করে আমি বেডে ছড়াইলাম। আমাকে চিনতে পেরেছেন? আমার পুরানো বন্ধু, হাতটা এরকম বার করতো, আমার পুরানো বন্ধু, আমার হাতটা এরকম বার করে দিয়েছে। আমি কি করলাম, কিছু খেতে পারেন, কিছু খেতে পারি না। আমি দেখছি আমি আমার আত্মীয়ের জন্য একটা পেঁপে আনছি, আমি একটু পেঁপে নিয়ে আসি। তা আমি একটু পেঁপে ওনার জন্য নিয়ে ওনার হাত দিয়ে ওনার মুখে আমি দিয়ে ওনার খাওয়াইয়েছি। তারপর বললো যে আপনার কি অবস্থাটা? বলছে যে আমার ডাক্তাররা কেউ কোনো কেয়ার নিতেছে না। আমার আই ব্যাংকে আমি চক্ষু দান করেছি, আমি মেডিকেলে আমার দেহ দান করেছি, কিন্তু ডাক্তার নার্সরা আমার কাছে কেউ আসে। আমি গেলাম স্টাফ নার্সের কাছে, স্টাফ নার্সের কাছে যাইয়া আমি তার একটু ধমকাই দিলাম। হ্যাঁ, এবং খুব ভয় দেখালাম। ভয় দেখানোর পর ওখানে ডাক্তার কেউ ছিলেন না। তারপরে আমি আসছে পর আমি বললেন, আমি বলে আসি ওনার কি করবেন, আপনাকে দেখবে। তারপরে উনি বললো যে আপনি একটু ডাক্তার বড়ালকে বলবেন, কাঠপতি ডাক্তার বড়াল, রঞ্জিত কুমার বড়াল, যেই আমি নজরুল গাজীদের আরবে যখন আমি পৌঁছি, তখন উনি বললেন, একটা কথা উচ্চারণ করে বলছেন, আমি এখানে বলবো না, যে তিনি তো নেই। কি বললেন? কালকে দেখে গেলাম। হ্যাঁ, এই জন্য যাবেন, চলেন। আমরা সেখানে সেই মরদেহ প্রিন্সিপাল সাহেব গ্রহণ করেছেন, আমরা সেই অনুষ্ঠানে ছিলাম। আমরা ওই তার ওইটা কি মসজিদ, ওই যে ওয়াবদা কলোনির যে মসজিদ, সেই মসজিদে ওখানে জানাজা হয়েছে, জানাজা ছিলাম। তারপরে তার মরদেহ ওখানে নেওয়া হয়েছে, করা হয়েছে। তারপরে আমি এখানে একটা প্রস্তাব রাখবো। অনেক কথাই করছেন, অজপাড়া গাছ সব কিছু আপনারা অনেক কথা বলছেন, সেটা যারা প্রশাসনে আছেন তারা সেগুলো ব্যবস্থাপনা নেবেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো এবং একটা প্রস্তাব, সেটা হচ্ছে এই যে আরজ আলী মাতুব্বর সম্বন্ধে একটা স্মরণিকা থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তার যেমন যদি ওই আরজ মন্দিরে যদি ওই লাইব্রেরি থাকতে হয়, আরজ আলী মাতুব্বরের সম্বন্ধে যদি মনোত্তর যদি আরো যদি স্মরণ সভা হয়, আরো যদি সম্মাননা দেওয়া হয়, আরো যদি কিছু করা হয়, তাহলে আমাদের প্রজন্মকে যদি কিছু রেখে যেতে হয়, আমরা যা জানি আরজ আলী মাতুব্বরকে যে কর্নার থেকে যেভাবে যাকে দেখছি, যেভাবে যা করেছে, সেই কথাটুকু আমরা গুছাইয়া আমরা অন্তত কিছু লেখা আমাদের প্রজন্মের জন্য আমরা একটা ধারাবাহিকতা, একটা স্মরণিকা তৈরি করার জন্য এই কমিটিতে এবং আরো যারা বৃহত্তর যে কমিটিতে যারা আসবেন এবং সুধীজন যারা আসবেন, যারা এই মনের যারা আসবেন, এই ব্যক্তিত্বের যারা আসবেন, ঠিক তাদের কাছে আমার অনুরোধ, এবং আপনারা সেই কাজটা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে
আমার বক্তব্য শেষ করছি। আমি সময় নিয়েছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। আজকের কাগজের সম্পাদক কাজী সাহেব এক বক্তব্যে বলেছিলেন যে প্রতিদিন কিছু না কিছু পড়ে। আর দৈনিক মানব জীবনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছিলেন যে প্রতিদিন কিছু না কিছু লিখে, এর একটা প্রভাব আপনার জীবনে থাকবে। তো যে কথা আমাদের বক্তা বলেছেন যে অত্যন্ত উঁচু মানের কিছু বই পড়তে উনি জনাব মাসুদকে দেখেছেন, সে বইগুলো বহু বিলম্বে হলেও আমার বন্ধুরা এবং শ্রদ্ধ ভাজন আরকালী মাতুব্বার সাহেবের আত্মার ভিত্তি সর্বাধিকারবাসীদের যে সদার ভিত্তি, এটা অত্যন্ত যে আমার জীবদ্দশাতে আমি দেখতে পারবো, এটা একটা তাদের দ্বারা আয়োজিত আজকে সবার প্রধান অতিথি, আজকে সবার সভাপতি, এখানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও এখানে উপস্থিত প্রতিমণ্ডলী, সবাই আমার শুভেচ্ছা এবং আরকালী মাতুব্বরের সাহেবের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। কথা তার বলা অনেক সময় পরে আপনারা মনে করতে পারেন যে সৃষ্টিকর্তার পরে মাকে সবাই শ্রদ্ধা করে এবং হাদিসে কোরআনে শ্রদ্ধা দেয়, সেটা তিনি করছেন। আরকালী মাতুব্বর তিনি তার মাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন, তাকে না বলে কোথাও তিনি যেতেন না এবং তার কথা ছাড়া তিনি কিছু করতেন। কিন্তু সেই মা তার যখন জানাজার জন্য যে অবস্থাটা হয়েছিল, সেটা যদি আমাদের অন্য কারো যদি হতো, কত বড় দুঃখে এবং কত বড় যে একটা অনুশোচনার ব্যাপার, সেটা তো হয়তো বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই অনুধাবন করতে পারেন। তিনি ধর্মের দিক থেকে যে সৃষ্টিকর্তা মানতেন, এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং অনুবাদ। তাকে আমি বহু প্রশ্ন করেছি এবং বলছি যে আপনি কি বলেন সৃষ্টিকর্তা নেই? তুমি অবশ্যই বলছেন, অবশ্যই আছে, এটা আমি তার সাথে। আর তার যে কোনো সময় যে কোনো ব্যাপারে তিনি আমার অনেক কিছু পরামর্শ করতেন। আজকে কাজী তাদের সাথে নেয়, হানিফ স্যারে আছে কিন্তু থাকেও এখানে একটু উপস্থিত হননি। তার ছেলে মালিক সাহেব তিনি এখানে উপস্থিত আছেন। তার আমি সবসময় তার সাথে একটা যোগাযোগ থাকে। মালিক সাহেব যে কোনো ব্যাপারে সে আমার কাছে যায় এবং দিয়ে তার কথা বলে, পরামর্শ করে। আমি আরও কয়েকবার আসছি, তার ওই বৃত্তিদান অনুষ্ঠানেও আমি আসছি, উপস্থিত ছিলাম। তবে তার মৃত্যু পূর্ব আমি কথা সংক্ষেপের জন্য আর কি অনেক কথাই বাদ দিচ্ছি। তার মৃত্যুর সময় তার যখন সে অসুস্থ হয়, আমাকে তিনি সংবাদ পাঠাইলেন, তখন রাত্র 8টা কি 9টা বাজে। বললাম না, আমি বললাম যে আমি তাড়াতাড়ি আসছি। তা আমি দিনাজপুর থেকে আসছে যখন দেখি তাকে, তখন সে আর নাই। তারপরে আমি কবি মোশাররফ হোসেন সাহেব, আমার সাথে কেশারি মোহাম্মদ সাহেবও সময় সময় আমরা যাই ওই তার ডেড বডি ওখানে দেখতাম। এবং তার মৃত্যুর পর তার ওই ডেড বডি ব্যবহার করার পর কী করবে না করবে সব ব্যাপারে মালিক সাহেব আমার সাথে সব সময় একটা যোগাযোগ রক্ষা করে চলছেন। কাজে এই যে বিশদ ব্যাখ্যা এবং কত যে তার যে মনের কথা, এইসব এই ভাষায় বা এখন এই সামান্য সময়টা বলা যাবে না। এবং এখানে অতিথিবৃন্দ আছে, তাদেরও বিরক্তি করা যাবে না, যেহেতু সামনে আমাদের সময়। কাজেই আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করছি না, আমি এখনকার বিদায় নিচ্ছি। আপনি আয়োজন এবং